অমাবস্যার রাত, কালো ঘুটঘুটে অন্ধকার গোটা গ্রাম। এই সময় সাধারণত বৃষ্টি পড়ে না, তবে আজকে যেন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চিন্তায় মাথায় হাত পড়েছে সকলের। মাটা ঘরে শুয়ে কাতরাচ্ছে, আর দাইমা চেষ্টা করে যাচ্ছে তার কষ্ট প্রশমনের জন্য। অথচ বাপটা এখন মন্দিরে পূজায় ব্যস্ত। ভীষণ জেদি একগুঁয়ে লোকটা মা কালীর আরাধনা করছেন। তার স্থির বিশ্বাস তার বউয়ের কোল আলো করে যে আসছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে যে মায়েরই অংশ। পূজায় তাই বিন্দু মাত্র বিঘ্ন ঘটাতে সে চায় না। মা কালীর অংশ আসছে তার পরিবারে। প্রসব ঘরে যখন শেষবারের মতো প্রসব যন্ত্রণার আর্তনাদ করল মা, তখনই তার আওয়াজ ছাপিয়ে গেল একটি শিশুর কান্নার শব্দ। মেয়ে হয়েছে। মা কালীর পূজার তিথিতে ঘর আলো করে এসেছে ছোট্ট মেয়ে। কিন্তু তার মা নিজের শেষ নিঃশ্বাস দিয়ে যেন এই জগৎকে তিনি উপহার করে গেলেন এই কন্যাকে। রক্তে ভেসে যাচ্ছে গোটা বিছানা। ফেউ ফেউ করে কাঁদছে বাচ্চা মেয়েটি দাইমার হাতে। তার যে সামনে অনেক দায়িত্ব রয়েছে। কিছু পেতে গেলে যেমন কিছু দিতে হয়, ঠিক সেভাবেই নিজের মাকে ঈশ্বরের কাছে বন্ধক দিয়ে এই গাঁয়ের কোল আলো করে এলো ছোট্ট মা কালী। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছি কালী পূজা উপলক্ষে একটি বিশেষ নিবেদন। লেখিকা রাজেশ্বরী রায়ের কলমে মেয়ের বিচারে মা। জানি কালী পুজো পেরিয়ে গেছে অনেকদিন আগেই, তবুও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে এটুকু অনুরোধ করছি যে আজকের নিবেদনটি আপনারা একটু মন দিয়ে শুনেই দেখুন কেমন লাগে। তাহলে চটপট যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিন, এবং গল্পটি কিন্তু শেষ পর্যন্ত শুনবেন। কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে শুনছেন এবং গল্পটি কেমন লাগলো। আর দেরি না করে শুরু করে ফেলা যাক আমাদের আজকের কাহিনী। লেখিকা রাজেশ্বরী রায়ের কলমে মেয়ের বিচারে মা। ভাঙা ইটের টুকরোগুলো খালি পায়ে মারিয়ে হেঁটে চলেছে কেউ এই বনের মধ্যেই। শীত শীত ভাব রাতে বেশ টের পাওয়া যায়। মরশুমের পরিবর্তন হচ্ছে, ঠান্ডা বাড়ছে পোড়া দেশের শরীরে। আগামী পরশু ভূত চতুর্দশী, আর ঠিক তার পরের রাতেই মা কালীর আরাধনার দিন। ধীরে ধীরে আকাশটা গ্রাস করছে চাঁদ মামাকে। অল্প আধটু যা দেখা যাচ্ছে তাতে চাঁদের টিকি বাদে আর কিছুই দেখা যায় না। নিঝুম রাতের গালিচা ভেঙে তবুও হেঁটে চলে কেউ ঝনঝন শব্দ করে। কিসের শব্দটা? নুপুরের শব্দ। রক্ত লেগে যাচ্ছে ইটের ছুঁচলো অংশে, তবুও তাতে থেমে যাচ্ছে না সেই মেয়েটি। গাঢ় অন্ধকার ভেদ করে আলো এলে দেখা যেত একটা খুব কালো মেয়ে হাতে একটা লোহার শিক নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই পাথরের উপর দিয়ে। সেই শিকের আগায় লেগে আছে একটা জামার কলার, একটা নীল রঙের জামার কলার। তবে সেই জামা শুধু একা একা যাচ্ছে না, জামায় বেঁধে রয়েছে একটা হৃষ্টপুষ্ট দেহ, পুরুষ দেহ। তার মুখ থেতলে গেছে ইতিমধ্যে, নাক খুবলে লেগে আছে পাথরের গায়ে। কাদায় লেপ্টে রক্তে মেখে সেই দেহটা এগিয়ে চলছে সামনের মেয়েটির টানে টানে। এই তো সামনেই মায়ের মন্দির। ভাঙা ইট পাথরের মাঝে মায়ের মন্দিরটা কিন্তু আজও রয়েছে। লম্বা জিহবা বের করে রক্ত জবা দৃষ্টিতে
তিনি চেয়ে রয়েছেন সামনের দিকে। গলায় হুঙ্কার শোনা না গেলেও ওই দৃষ্টি যে কাউকে ধ্বংস করে দিতে পারে পলকের মধ্যে, সেই জ্ঞান নিয়ে কেউ প্রশ্ন তোলে না। এক হাতে তার মুন্ডমালা, আরেক হাতে বিরাট মাপের খড়গ। মায়ের রোষের মুখে সেই নরাধম ছেলেটাকে ছুঁড়ে মারল মেয়েটি। মায়ের পায়ে দান করল পশুকে। মা বলি চায় না, সে যে মিথ্যে কথা। মা বলি চায়, তবে নিরীহ পশুর নয়, এই রকম মানুষের। 3টে মার্ডার কেসে ছেলেটা জড়িয়েছিল, তার উপর আবার অজস্র রেপ কেসের পোটেনশিয়াল সাসপেক্ট। পোটেনশিয়াল আসলে বালের কথা। বলুন না, মালটাই রেপগুলো করেছিল। এসব আসতে বলতে হয়। এক্ষুনি পার্টি ফান্ডের টাকাটা আটকে দিলে বুঝবে কত ধানে কত চাল। আরে ওর বাপ পার্টি ফান্ডে টাকা দেয় বলে ওকেই রাখতে হবে? আমাদের কোনো ভ্যালু নেই? আমরা যে সবাই মিলে খেটে খুঁটে এই দলটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তার কোনো ভ্যালু নেই? আমি শহর থেকে এসে আপনাদের স্বপ্ন পূরণে দাঁড়িয়েছি মশাই। এই গ্রামে বড় হয়নি, কিন্তু মনে রাখবেন। শহরে থেকে কি করতে বাবু তুমি? ওই তো তোমার গাদা গাদা ডিগ্রি নিয়ে টিউশনি পড়াচ্ছিলে বাড়ি বাড়ি সাইকেলে ঘুরে, তার থেকে এখানে জনসেবা করছো, ভালো ইনকাম করছো, এটা এবার কম কি? আর ঝন্টুর বাপ হলো এই গ্রামের পুরনো জমিদার বংশের লোক, অত বড় ব্যবসা ওদের। ওকে যদি দলে না রাখি তাহলে বিরোধিতা কত এগিয়ে যাবে খেয়াল আছে? সকাল সকাল বেশ যুদ্ধই লেগে গেল পার্টির 2 গুরুত্বপূর্ণ মেম্বারদের মধ্যে। সাধারণ সম্পাদক প্রবীর মণ্ডল একজন প্রবীণ লোক, আজীবন এই গ্রামেই থেকেছেন, আর এই গ্রামের জন্যই করছেন বলে গাঁয়ের মানুষ তাকে একটু শ্রদ্ধার্থী করে বটে। কিন্তু পাশের ছেলেটি হলো ক্যাশিয়ার কাম সর্বঘটে কাঠালি কলা, শিক্ষিত, চালাক, বন্দুকের বদলে মাইকে বেশি কনফিডেন্ট, এবং সবচেয়ে অদ্ভুত হলো ছেলেটি ভদ্র। এই দলে খুব একটা ভদ্রভাবে কেউ তখনই থাকে যখন হয় স্টেজে রয়েছে, নয়তো সামনে ক্যামেরা চলছে। না হলে মা বাপ তুলে গালাগাল, ইটবালির টাকা পয়সা ঝেড়ে দেওয়া, এসবই তো চলে। তবে এই শিক্ষিত ছেলেটা, অর্থাৎ যার নাম অমূল্য, সে কিন্তু একটু আলাদা রকমের। ঝন্টুর সম্পর্কে নানান ইতিহাস জানা সত্ত্বেও তাকে পার্টিতে রেখে দেওয়াটা কখনোই ভালো চোখে দেখত না অমূল্য। আর আজ সকালে যখন চণ্ডীতলার সামনে থেকে ঝন্টুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হলো, তখন মনে মনে যে অমূল্য বেশ খুশি হয়েছিল তার বলার অবকাশ রাখে না। দেখুন, আপনার ছেলের জন্য পুলিশকে আমরাও চাপ দিচ্ছি। আপনার ছেলে মানে আমাদেরও তো ছেলে, এই গ্রামের ছেলে, সবার ছেলে। আপনার ছেলে তো আর যে সে মানুষ না মশাই, একেবারে সোনার টুকরো। থামো, আমার ছেলে কেমন ছিল সেটাকে এখন তোমাদের কাছ থেকে শিখতে হবে? একেবারে নচ্ছার কুলাঙ্গার জানোয়ার ছিল একটা, কিন্তু তবুও আমার ছেলে। আমার রক্ত বইছিল যতদিন বেঁচে ছিল, কিন্তু আমার গ্রামে দাঁড়িয়ে আমার ছেলেকে কেউ এভাবে মেরে দিল, এটা তো ঠিক সুবিধা লাগছে না। আরে সেই জন্যই তো বলছি আপনাকে, পুলিশকে ভালো করে তদন্ত করতে বলেছি। জানতেই হবে এটা কার কাজ। আচ্ছা, কোনোভাবে বিরোধী পক্ষের কাজ নয় তো? বিরোধীর কাজ হলে বড়জোর তোমার গলা কেটে নিত, কিন্তু আমার ছেলের গায়ে হাত দিত না। যে হাত আমার ছেলের গলায় বসিয়েছে খড়গ, সেই হাত আমি কেটে নেব বলে দিলাম প্রবীর। ঠিক আছে ঠিক আছে, আর উত্তেজিত হবেন না দয়া করে। এই, কে কোথায় আছো? একটু শরবত আর নুন চিনি জল নিয়ে এসো গো। সাধারণত এই গায়ে পোস্টমর্টেম হয় না, কিন্তু এই দেহ যদি ময়না তদন্তে না নিয়ে যাওয়া হয় তাহলে কোনোভাবেই খুনি সম্পর্কে জানা যাবে না। তার মধ্যে এভাবে মন্দিরের সামনে গলায় খড়গ চালিয়ে খুন করা হয়েছে। গোটা রাস্তা জুড়ে টপ টপ করে পড়েছে তার রক্ত। হ্যাঁ, তারই রক্ত, কারণ মুখের কাছটা খুব বিশ্রীভাবে ফেটেছিল, খুবলে গেছে নাকের সামনেটা। তবে তার সঙ্গে আরেকটা জিনিস পাওয়া গেছে যা নিয়ে ধন্দে পড়েছে পুলিশ বিভাগ। কি অদ্ভুত রে কাণ্ড! একটা মেয়ের পায়ের ছাপ, লাল আলতা পরে যেন হেঁটে গেছে সে জঙ্গল থেকে। তারপর ঠিক মায়ের মন্দিরের সামনে এসে তার পায়ের ছাপ শেষ হয়েছে।
এমনকি চাতালের কোথাও তার পায়ের ছাপ দেখা গেল না। তাহলে কি একেবারে খুন করে তারপর ছুঁড়ে মেরেছে বাইরে থেকে? মা কালীর খড়গের দিকে একবার তাকালেন অফিসার মল্লিক। তিনি বেশ ভালো করে জানেন এই মৃত ব্যক্তিটার প্রতি কোনোভাবে কারোর সহানুভূতি থাকতে পারে না। ওর নামে এতগুলো ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও বেমালুম ঘুরে যাচ্ছিল এই গ্রামের রাস্তায়। পার্টির মদতে আর বাপের ক্ষমতার জোরে ওকে বাগে তুলতে পারছিল না আইনের চাকররা। অফিসার মল্লিকের মাথায় একটা কথা এলো বটে, তবে তিনি সেটা মুখে প্রকাশ করতে পারলেন না। তবে কি মা কালী নিজে এসে শাস্তি দিয়ে গেল? ধুস, এসব আবার কি কথা। হাই ভোল্টেজ কেস এমনিতেই, তাতে চাপ থাকবে, সে স্বাভাবিক ব্যাপার। যে করেই হোক খুব চটজলদি এই কেসের নিষ্পত্তি করতেই হবে। তবুও মনের মধ্যে কেমন একটা সন্দেহ যেন থেকেই গেল তার। কে খুন করলো ঝন্টুকে? মানুষ না দেবী? এই চরকে চলে চকর বকর ছড়ায় যে তার ফুলকি, চটপটেতে ফাটছে চটপট রকেট চলে তুলকি। এই মিষ্টি কিংবা পাজি, এই জবরদস্ত বাজি, নিতে ভুল করো না যেন, এই বাজি নেবে বাজি। বাজির দোকানে খুদে বুড়োদের ভিড় কমাতে পারেনি কেউই। সকালে যেরকম ভিড় হয়েছিল মন্দিরের সামনে, তাতে সবাই ভেবেছিল বোধহয় এইবার পুজোর আনন্দে খানিক ভাটা পড়বে, কিন্তু চারিদিক দেখে তেমনটা মনে হচ্ছে না মোটেই। অমূল্য তার মেয়ের জন্য অল্প কিছু বাজি কিনে নেয় দোকান থেকে। মেয়ের বয়স অল্প, তবুও একটু ফুলঝুরি দুলিয়ে আনন্দ করবে পুঁচকেটা। গোলাপি প্লাস্টিকটা নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ল সকালের কাণ্ডটার কথা। ইতিমধ্যেই গ্রামের সেই অজ্ঞাত মেয়ের খোঁজে লেগে পড়েছে পার্টির ছেলেপুলে আর পুলিশের দল। অভিজ্ঞ কেউ দেখে বলেছে এটা নির্ঘাত কোনো মেয়ের পায়ের ছাপ। ব্যাস, এবার গোটা গ্রাম জুড়ে ছানবিন হবে, বের করা হবে সেই মেয়েকে যার এত বড় সাহস। কিন্তু কোনো মেয়ে কিভাবে ঝন্টুকে মারতে পারে তা জানা নেই কারোরই। এমনকি ঝন্টুর বাপও ভাবতে পারছে না এটা কোনো মেয়ের কাজ হতে পারে। তিনি বদ্ধপরিকর হয়ে বসে আছেন এ নির্ঘাত এমন কারোর কাজ যার বুকের পাটা আছে তার ছেলের গায়ে হাত দেওয়ার। অমূল্য এইসব ভাবতে ভাবতে নিজের অজ্ঞাত বশেই যেন জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। সরু পথের দুধারে জঙ্গলের সবুজ, ঠিক যেন আলের উপর ধরে ধরে হেঁটে যাচ্ছে সে। এটুকুই এই জঙ্গলের সড়ক পথ হিসেবে রয়েছে। হাঁটতে হাঁটতে আরো মিনিট 5 এগিয়ে বাঁ হাতে দাঁড়িয়ে রয়েছে সেই মন্দির, যেখানে আজ ভোরেই পাওয়া গেছিল ঝন্টুর দেহ। পুলিশ দেহ নিয়ে গেছে বটে, তবে পুজো হবেই, তাই মন্দিরের উঠোনে ঠিক ওইটুকু অংশ বাদ রেখে আলপনা দিতে ব্যস্ত মঞ্জু। খড়ি মাটির পাত্রে হাত চুবিয়ে বেশ ভয়ে ভয়ে ঘাড় এলিয়ে কাজ করে যাচ্ছে সে। বাঁদিকে কাঁধ হেলিয়ে থাকায় প্যাঁচালো চুলের একটা অংশ তার ঘর্মাক্ত ঘাড়ে এলিয়ে পড়েছে। মঞ্জুর বয়স 18 কি 19। কলেজের হাওয়া সবেমাত্র লেগেছে গায়ে। মন দিয়ে কাজ করতে করতে হঠাৎ অমূল্যর উপস্থিতিতে টনক নড়ে ওর। পিছন ফিরে তাকায়। অমূল্য হালকা হেসে বলে, কি রে মঞ্জু, পুজো হবে এবার? হ্যাঁ, বাবা তো তাই বলল, মায়ের পুজো আটকে দেয়া যাবে না। হ্যাঁ, ঠিকই 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 বলে একবার বুক ভরে মা কালীর দিকে তাকিয়ে আশীর্বাদ নেয় অমূল্য। জুতো পরে উঠতে গিয়েই হঠাৎ কেউ একটা খ্যাঁক খ্যাঁক করে ওঠায় ভয়ে নেমে যায় পুনরায়। এই এই, ভুলেও জুতো পরে উঠবি না মন্দিরে, তাহলে ঠ্যাং ভেঙে দেব বলে রাখলাম। ও, আপনি আছেন, বুঝতে পারিনি। ঠিক আছে, জুতো খুলে উঠছে। জুতো খুলে মন্দিরে উঠল অমূল্য। মঞ্জুর আলপনা এড়িয়ে পুরোহিতের কাছে গেল। এই বুড়ো পুরোহিতের মেয়েই হল মঞ্জু, এই মন্দিরের একনিষ্ঠ সেবায়েত।
পুরোহিত মশাইয়ের পাশে গিয়ে বসল অমূল্য। উনি একটু কটাক্ষ করে বললেন, কি ব্যাপার, আজ হঠাৎ এখানে এসে বসছো যে? এমনিতে তো মায়ের থানে তোমার দেখা মেলে না। অল্প বয়সী ছোকরা তোমরা, মায়ের রোষ বোঝো না। দেখলে তো পাপের ফল মা কিভাবে দিলেন। হ্যাঁ, দেখলাম তো। আচ্ছা, আপনি কি ওর ব্যাপারে কিছু জানেন? মানে হঠাৎ করে এভাবে মন্দিরের চাতালে ঝন্টুর মতন ক্ষমতাশালী লোকের দেহ পড়ে থাকাটা তো আর চাড্ডিখানি কথা নয়। না বাবা, আমি সেসব বিশেষ জানি না। সন্ধেবেলা পুজো করে ঘরে চলে গেছিলাম, তারপর সকালে শুনলাম এই ঘটনা। কিভাবে জানবো বলো? একটা মেয়ের পায়ের ছাপও পাওয়া গেছে দেহটার সঙ্গে। কে হতে পারে বলুন তো? বিশাল জোরে অট্টহাসিতে ফেটে পড়লেন পুরোহিত। এই হাসির অর্থ ঠিক বুঝল না অমূল্য। লোকটা জানে না কি কিছু? কে হতে পারে এখনো বুঝলে না তোমরা? কোন মেয়ের সাধ্য আছে পাপের শাস্তি দেওয়ার? সরকারের নেই, আইনের নেই, মানুষের নেই। তাহলে কে দিল শাস্তি? ভাবো ভাবো, একটু মায়ের দিকে তাকিয়ে ভাবো বাছা। কেমন একটা ভয়ে ভয়ে এবার মায়ের মুখের দিকে তাকালো অমূল্য। ওই রণচণ্ডী রূপটা দেখলে পরে সব হিসেব গুলিয়ে যায় পাপের। সত্যিই তো, যখন মানুষ অক্ষম তখন পাপের হিসেব বুঝিয়ে দিতে তো কোনো অলৌকিকের আশ্রয় নিতেই হয়। না না, এসব ভেবে মাথা গুলিয়ে গেলে চলবে না। এই ঝন্টুর বাওয়ালটা যতদিন থাকবে পার্টিতে ঠিক করে কাজ হবে না। ইলেকশন করা নাড়ছে সামনে। বিরোধীরা একবার ক্ষমতায় এলে আবার ঘটিবাটি নিয়ে ফিরে যেতে হবে সেই শহরে, যেই শহর অমূল্যকে কিছুই দেয়নি। পুরোহিতকে নমস্কারের ভঙ্গিতে হাত জড়ো করে বেরিয়ে পড়ে সে। বেরিয়ে গিয়ে আরেকবার ঠাকুর নমস্কার করতে গিয়েই হঠাৎ চমকে ওঠে অমূল্য। মঞ্জুকে ঠিক যেন দেবী দেবী লাগছে না? রাত তখন গভীর। সারা বেলা জেগে জেগে হন্যে হয়ে সেই একটি মেয়ের খোঁজে ঘুরে বেরিয়েছে ঝন্টুর বাবা সন্তোষ মিশ্র সদল বলে। পুলিশরাও দল বেঁধে ঘুরে বেরিয়েছে আর হেনস্থা করেছে যাদের বাড়ির মেয়েদের ধর্ষণের অভিযোগ ছিল ঝন্টুর ঘাড়ে। কলিযুগের কালবেলায় এই বুঝি মা কালী চেয়েছিলেন, যারা হেনস্থা হলো, যারা মান সম্মান খুইয়ে খড়কুটো আগলে বেঁচে থাকতে চাইল, তাদের বিরক্ত করা হচ্ছে ধর্ষকের খুনে? না, কোথাও কিচ্ছু পাওয়া গেল না। আঙুর ফল টকের মতো কোনো স্বর্গের দুয়ারে যেন উঠে বসে আছে খুনি। তাকে হাত বাড়িয়েও পাওয়া যাচ্ছে না। একদিনে এর চেয়ে বেশি পণ্ডশ্রম করতে গ্রামবাসীও রাজি নয়। কমলাদের বাড়ির গরু বাছুরের দুধ দিয়েই এই গ্রাম মূলত পুষ্টি লাভ করে। তাছাড়াও আরো 2-3টে গোয়ালা আছে, তবে তাদের ব্যাপার কমলাদের মতন এখনো হতে পারেনি। কমলার বর বিনোদ মূলত ঘুমায় জানালার দিকেই, তবে আজকে কমলাকে জানালার দিকে দিয়ে নিজে শুয়েছে খাটের অন্য প্রান্তে। দিকবিদিক অন্ধকার, জনশূন্য। দূর হতে ভেসে আসে শিয়ালের গণধ্বনি। নির্বিকার কুকুরের দলও তাল মেলায় তার সাথে। কয়েক ঘন্টা আগে বেশ কিছু বাজি পোড়ানোর শব্দ আসছিল, তবে এখন একেবারে নিস্তব্ধ হয়ে আছে গ্রামের পথঘাট। পাখার হাওয়াটার সঙ্গে এই হিমেল বাতাস মিলেমিশে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মাঝরাতে। চাদরটা ভালো করে গায়ে মুড়ি দিয়ে শুয়ে রয়েছে ওরা দুজন। হঠাৎ মুখের উপর বড্ড বেশি ঠান্ডা ভাব লাগলো বিনোদের। চুল কটা উড়ে গেল বুঝে খানিক। কেউ একটা যেন ক্রমাগত ফু দিয়ে চলেছে ওর মুখের উপর। চোখের পাতা খানিক আন্দোলিত হয়, তবে জেগে যায় না। দ্বিতীয়বার আরো শীতল একটা ফু ধেয়ে এলো ওর চোখের উপর। ধপ করে জেগে বসল বিনোদ।
অন্ধকারে চোখ বোলালো চারিদিকে। একটা গাঢ় অন্ধকার, যেটা সব সময়ই থাকে ওর ঘরে রাতের বেলায়। কাঠের দরজা জানলা, বাইরের কোনো আলো আসার পথও নেই, তবে বাতাসটা যেন একটু বেশি ভারী। ডান দিকে ঘুমে বিভোর কমলা ওই পাশ ফিরে নিশ্চিন্তে স্বপ্ন দেখছে। বিনোদের আগে কখনো এরকম অস্বস্তি হয়নি। কমলার গায়ে হাত বাড়াতে গিয়েই তার শরীর আরো ঠান্ডা হয়ে গেল। হাত তুলতেই পারছে না বিছানা থেকে। কেউ যেন শক্ত কিছু চাপিয়ে দিয়েছে হাতের উপর। বদ্ধ বাতাস গলা টিপে ধরতে চাইছে তার। হঠাৎ নূপুরের শব্দ ঠিক তার বাম দিক থেকে ভেসে এলো। নূপুর? এত রাতে নূপুর পরে তার ঘরে কে? ভীষণ ভয়ে ভয়ে ঘাড়টাকে বাম দিকে ফেরাতেই রক্ত জবার মতো দুটো চোখ তাকে যেন গ্রাস করে নিল। মোরগের ডাকে সাধারণত ঘুম ভাঙে গ্রামের, তবে এই দুদিন ভেঙেছে মানুষের ডাকে। মায়ের মন্দিরের সামনে পড়ে আছে আজ আরেকটি লাশ। আবারও আগের রাতের মতো রক্তাক্ত দেহ। ইট পাথরের গায়ে লেগে আছে দেহাংশ। চিত হয়ে শুয়ে আছে বিনোদের শরীরটা মন্দিরের চাতালের মাঝে। ঠিক আগের ভোরে যেখানে পাওয়া গিয়েছিল ঝন্টুর দেহ, অবিকল সেখানেই। খড়গের আঘাতে দেহ থেকে ধর প্রায় আলাদা হয়ে গেলেও পুরোপুরি হতে তখনও বাকি ছিল খানি। কমলা মন্দিরের সামনে বসে হাউ হাউ করে কাঁদছে আর অভিশাপ দিচ্ছে। কে আমার সোনা সংসারে আগুন জ্বালালো গো? কে আবার এত বড় ক্ষতি করলো? হে মা, মা তুমি বিচার করো মা, তুমি বিচার করো মা। চারিদিক লোকে লোকারণ্য। পুজো পার্বণের মধ্যে গ্রামে এহেন হত্যাযোগ্য সম্পর্কে কেউই কিছু বুঝতে পারছে না। ঝন্টু মিশ্রর মৃত্যুর সঙ্গে তাও না হয় পলিটিক্যাল যোগাযোগ ছিল, কিন্তু গায়ের গোয়ালা বিনোদের মৃত্যুতে একান্ত অন্য গোয়ালা ছাড়া কারোরই লাভ হওয়ার কথা নয়। বিনোদ নিজের পৈতৃক বাড়িতেই থাকে, সেখানেই তার ব্যবসার সব মূলধন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। তাকে চটানোর জন্য কেউ কেনই বা চেষ্টা করবে? খুবই ফাউল কেস একটা বটে। অফিসার মল্লিক তার এসআই তাপসকে বললেন, আচ্ছা তাপস, এই বিনোদ লোকটার হিস্ট্রি কি আছে বলো তো? সেম প্যাটার্নে দুটো খুন হয়ে গেল, একেবারে সেম জায়গায় এসে ডাম্প করছে। মা কালীর রুদ্রমূর্তির সামনে দেহ ফেলে চলে যাচ্ছে খুনে। ঝন্টুর মৃত্যুতে অনেকের লাভ হলেও বিনোদ সেই প্যাটার্নের সঙ্গে ঠিক যাচ্ছে না। বেশ বীজ গুটে লাগছে ব্যাপারখানা এবার। স্যার, মা কালী নিজেই নেমে এসে এদের মারছেন না তো? তাই পাগল, এটা কি অসুর নাকি যে মা কালী? বলতে বলতে থেমে গেলেন অফিসার। অসুর? ঝন্টুর অসুরত্ব নিয়ে তার মনে সন্দেহ নেই, কিন্তু বিনোদের সম্পর্কে তার প্রফেশন ছাড়া আর বিশেষ কিছু জানেন না তিনি। একটু ভেবে বললেন, আচ্ছা তাপস, এই বিনোদ লোকটা কেমন? কোনো ক্যাজরা করেছে কখনো? ক্যাচরা বলতে ঝুট ঝামেলা তো কখনো বেশি করেনি, আর পার্টি অফিসেও যাতায়াত ছিল না। না না, তো সেসব বলছি না, বলছি কোনো মেয়ে ঘটিত কাণ্ড হয়েছে কি কখনো? হলেও কি হয়েছে? মেয়ে ঘটিত কাণ্ড? ও হ্যাঁ, মনে পড়েছে। তখনও বেটা বিয়ে করেনি। একবার হরেন ঘোষের স্কুল ফেরত মেয়েকে নিয়ে জঙ্গলে কিছু একটা করেছিল। মেয়েটা দুদিন জঙ্গলেই পড়েছিল। 3 দিনের দিন ওকে অজ্ঞান অবস্থায় কেউ একটা খুঁজে আনে, আর তারপর খবরটা রটায়। তার মানে সবাই জানা সত্ত্বেও ওর কোনো শাস্তি হয়নি? না না, শাস্তি হবে কি করে? লাজ লজ্জা বলে তো একটা জিনিস আছে নাকি স্যার? ওই গোসাই বাড়ির একটা সম্মান আছে, কত মান্যগণ্যি লোক তারা, তাই কেউ কোনো রিপোর্ট করেনি। আর এদিকে মেয়েটাকে শহরে পাঠিয়ে দিয়েছিল। ব্যাস এইভাবেই গায়ে থেকে গেছে বিনোদ। তবে গ্রামবাসী সে কথা ভুলেও গেছে। আর গোসাই বাড়ির সবাই তো গ্রাম থেকে চলে গেছে 5-6 বছর আগে। সব শহুরে হয়ে পাতলা হয়ে যাচ্ছে গ্রাম থেকে স্যার। বেশ কিছুক্ষণ গভীরভাবে কিছু একটা ভাবনা চিন্তা করলেন মল্লিক।
তারপর বললেন, আচ্ছা, কোনোভাবে কি সেই মেয়ে এই গ্রামে ফিরে আসতে পারে? এই গ্রামে ফিরে আসবে? কিন্তু তার বয়স এখন কত হতে পারে বলে মনে হয়? তুমি তো ওই গাঁয়ের ছেলে, জানবে ভালো করে, বলো তো। হবে ওই 28-30 কম করে। একবার একটু ভালো করে চেক করো গাঁয়ে নতুন কেউ এসেছে কিনা, আর না হলে তো এই গাঁয়ের লোকেদের মধ্যেই খুঁজতে হবে। বলে একটু দূরে গিয়ে সিগারেট ধরালেন অফিসার। অনেকগুলো ভাবনা তার মাথার মধ্যে জট পাকিয়ে রয়েছে। এইভাবে ব্রুটাল খুন ঠিক মা কালীর পূজার আগে হচ্ছে, তাও আবার বেশ জাঁকজমক ভাবে সিম্বলিজম মেইনটেইন করে। খুব একটা সুবিধার লাগছে না জিনিসটা। পায়ের তলায় সিগারেট চাপা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন জুতো জোড়া খুলে। বডি নিয়ে যাওয়া হয়েছে এতক্ষণে। এক কোনায় পুরোহিত মশাই এসে হাজির হয়ে বিনা অভিব্যক্তিতে পুজোর সরঞ্জাম আয়োজন করছেন। অফিসার মল্লিক তার পাশে হাঁটু গেড়ে বসলেন। একবার মায়ের মূর্তির দিকে তাকিয়ে নমস্কার করে নিয়ে বললেন, ঠাকুরমশাই, কিছু কথা ছিল আপনার সঙ্গে। উনি নিরুত্তর। এক মনে গেঁথে চলেছেন সদ্য কুড়িয়ানা রক্ত জবার মালা। ঠাকুরমশাই, আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি বলবেন বলে ফেলুন। আপনি সকালে কখন আসেন মন্দিরে? ভোর 5টায় উঠে দাঁতন সেরে তারপর আসি। আপনি এসেই এখানে ডেড বডি এখানে পড়ে থাকতে দেখেছিলেন? তাই তো বললাম বাবা, কালকেও তাই বলেছি। এখানে ঢুকতে গিয়ে দেহ দেখেই আমি রাস্তায় গিয়ে হারু ঘোষের দোকানে যাই, আর ওর দোকানে যারা যারা ছিল সবাই চলে আসে। এই ফুলগুলো কি আপনিই তুলে আনেন? না, আমার মেয়ে মঞ্জু তোলে। মঞ্জু? তা সেই মঞ্জু কই? ও এখন ঘরে। ফুল তুলে আমার সাজিয়ে দিয়ে চলে গেছে। ও আচ্ছা, গতকাল যে মেয়েটি আলপনা আঁকছিল সেই? আপনার মেয়ে কখন এসেছিল মন্দিরে? আমার আসার আধ ঘন্টা বাদে। না, গতকালের কথা বলছি। আমার আসার আধ ঘন্টা বাদেই এসেছিল। আপনি এভাবে দুদিন মৃতদেহ পড়ে থাকা দেখে একটু উত্তেজিত নয় দেখছি। মানে ভয় করছে না? ভয়? ভয় কেন করবে পুলিশ? মায়ের খাড়া কি আর সবার গলায় পড়ে? পাপীর বাকি থাকা শাস্তি যা তোমার আইন দেয়নি, তোমার শাসন দেয়নি, তাই দিতেই তো মাই নরবলি চালিয়েছেন। মা গো মা, তুমি পাপের বিনাশে জয়ী হও মা। বলে কপালে হাত ঠুকে একটা বড় প্রণাম সেরে নিলেন উনি। অফিসার মল্লিক দেখলেন পুরোহিতের হাতের শিরা দগদগে হয়ে ফুটে উঠেছে পাতলা চামড়ার উপর দিয়ে। চোখে তার বীতশ্রদ্ধ হওয়ার প্রমাণ জল করছে। আমায় এখন আমার কাজ করতে দিন পুলিশ। জেনে রাখুন, যারা মারা গেছে তারা কেউই ভালো লোক ছিল না। ওদের যাওয়ায় তাই মায়ের পুজো বন্ধ হবে না। আমি মায়ের এক সেবায়েত, আমি তার আরাধনা করি, তার সাধনা করি। আপনার কাছে কালী কি বলুন তো? মূর্তি, আড়ম্বর, ভয়ানক দেবী? আসলে কালী হলো গিয়ে কালের সাধনা। কালের মার বড় ভয়ানক। একদিন না একদিন পড়বে, কিন্তু কখন পড়বে তা কেউ জানে না। গম্ভীর গলায় কথাগুলো বলে আবার নিজের কাজে মন দিলেন পুরোহিত মশাই। মৃদু মৃদু গাইতে লাগলেন, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, হে তাপস, তুমি পুরোহিতের মেয়ে মঞ্জুকে চেনো? মঞ্জু? হ্যাঁ চিনি বটে, কিন্তু কেন স্যার? ওর সঙ্গে একবার কথা বলতে হবে।
এই পুরোহিত লোকটা কেমন অদ্ভুত গোছের, হেঁয়ালির সুরে কথা বলেন। লেখাপড়া শেখেনি স্যার, কিন্তু কথা বলে পুরো বিদ্যে ধরির মতো। উনার সাধনা নাকি খুব গভীর, মা স্বয়ং উনাকে দেখা দিয়েছেন কয়েকবার। তাই বুঝি? আচ্ছা, মঞ্জু মেয়েটা আমায় কিভাবে দেখা দিতে পারে বলো তো? থানায় নিয়ে আসা তো যাবে না, ওর বাড়ির দিকে যাবে নাকি? যাওয়া যেতেই পারে স্যার, কিন্তু কিন্তু আবার কি? না, আসলে মঞ্জু খুব ভালো মেয়ে, ওকে আবার এসবের মধ্যে টানার কি দরকার আছে? আরে আমি তো শুধু জানবো কোনো সন্দেহজনক কিছু সে দেখেছে কিনা। একটা মহিলা গ্রামে পুজোর সময় দুদিনে 2টো খুন করলেন, ব্যাপারটা তো আর ছেলেখেলা নয়। আর তোমাদের মতো মায়ের কাজ বলে তো আমি রিপোর্ট বানাতে পারি না, তাই এটুকু করতেই হবে। তাপস, চলো আমায় রাস্তা বাতলাও, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। গাড়িতে স্টার্ট দিয়ে মিনিট 5 মধ্যে পুরোহিতের বাড়ির সামনে পৌঁছে গেল ওরা। বাইক থেকে নেমে মল্লিক দাঁড়ালেন একটা ছোট্ট অ্যাসবেস্টাসের বাড়ির সামনে। দালানের একদিকে একটা লেডিস সাইকেল, মাঝখানে তুলসী মঞ্চ আর বেল, জবা, আম ইত্যাদির বেশ কয়েকটি গাছ রয়েছে উঠোনের চারদিকে। যাও, তুমি ডেকে বাইরে নিয়ে আসো। মল্লিকের কথায় তাপস এগিয়ে গেল ঘরের দিকে। দরজায় কয়েকবার টোকা দিতেই ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে কারো একটা আওয়াজ এলো। তাপস জানালো থানা থেকে এসেছে ওরা কিছু জিজ্ঞাসাবাদের জন্য। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো মঞ্জু। একটা মেরুন রঙের নাইটি তার গায়ে, গলায় একটা ওড়না, চোখে মুখে ভয় নেই, তবে কৌতূহল আছে। অফিসার মল্লিক তার সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত বোধ করলেন অজানা একটা কারণে। মেয়েটার নিটোল গরম, লম্বা ঘন কালো ছড়ানো চুলের বহর আর শ্যামবর্ণ ত্বকটা দেখে কেমন একটা অস্বস্তি হচ্ছে ভেতর ভেতর। একটু থেমে গিয়ে জিজ্ঞেস করলেন, আসলে মন্দিরে পরপর 2টো ডেড বডি উদ্ধার নিয়ে তোমার সঙ্গে কিছু কথা ছিল। আশা করি তোমার খুব একটা তাড়াহুড়ো নাই। না না, বলুন, কি ব্যাপারে জানতে চান? তুমি তো ভোরবেলা ফুল তুলে তোমার বাবাকে দিয়ে আসো প্রত্যেক দিন, তা এই 2 দিনে কোনো কিছু পার্থক্য লক্ষ্য করেছিলে? পার্থক্য? না স্যার। ধরো পথে কোনো কাপড়ের টুকরো পড়েছিল, কিংবা যেতে গিয়ে কোনো রকম কিছু মাটিতে দেখেছো, কিংবা কোনো মানুষকেও দেখে থাকতে পারো। না স্যার, কিছুই তো দেখিনি আমি আলাদা করে। সকালে উঠে ফুল তুলে সাইকেলে চেপে বাবাকে দিয়ে আসতে গেছিলাম, ব্যাস ওইটুকুই, আর কিছু না স্যার। ও আচ্ছা আচ্ছা, তোমার বাবা বলছিলেন পাপের শাস্তি পেয়েছে ওরা 2জন। তোমার কি মনে হয় এই গ্রামে ওদের শাস্তি দিতে কে এসেছে? দেখো, এইভাবে রক্তারক্তি কাণ্ড তো আর মা কালী মূর্তি থেকে বেরিয়ে এসে করবেন না, তাই না? ঘামতে লাগলো মঞ্জু, তার গলার কণ্ঠেই দপদপ করতে লাগলো। শীতের প্রারম্ভের টুকরো টুকরো ঠান্ডা মেখেও তার ঘাম দেখে অবাক হলেন মল্লিক। চোখের মণি দুটো লাফালাফি করছে চোখের ভেতর, ওষ্ঠজোড়া ফরফর করছে। এই কি হলো তোমার? শরীর খারাপ করছে নাকি? আসলে আসলে আমার গায়ে জ্বর এসেছে, শরীর খারাপ। এ বাবা, আমি একদম জানতাম না। ঠিক আছে, তুমি বাড়িতে ঢুকে যাও, আর সাবধানে থেকো, নিজের যত্ন রেখো। হ্যাঁ। পাই পাই করে নিজের ওড়না মাথায় জড়িয়ে ছুটতে আরম্ভ করলো মঞ্জু। ঘরের দৌড় দিতেই মল্লিক তাপসকে বললেন, তাপস, মেয়েটা কি সবসময় এরকমই দেখতে ছিল? কেমন স্যার? কেমন দেবীর মতন যেন মুখটা। আচ্ছা, মেয়েটার শরীর খারাপ করলো, কিন্তু পায়ে আলতা পড়ছিল কেন? শরীর খারাপ নিয়ে দৌড়ে যাওয়ায় আলতার ছাপটা বেশ স্পষ্টভাবেই পড়েছে উঠোনে। সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন অফিসার মল্লিক আর এসআই তাপস। ঠিক যেন মূর্তি প্রতিমার মতো পায়ের ছাপ এগিয়ে গিয়েছে ওই ঘরের ভেতর। গরুর মতো জাবর কেটো না তো, মুখ দিয়ে উগরাও কিছু।
আগের দিন আমার ছেলে, আজকে ওই গোয়ালা। এই গ্রামটাকে কি আর ভরসা করা যেতে পারে? মুখ চুন করে বসে আছেন প্রবীর মণ্ডল। সন্তোষ মিশ্র যে ভীষণ অসন্তোষ প্রকাশ করছেন তার ধাক্কা সামলে উঠে হাসি মুখে আর বসে থাকা যাচ্ছে না। মাথায় চিন্তা পার্টি ফান্ডের, অথচ মুখে তা প্রকাশও করা যাচ্ছে না। কি হলো? ভুজিয়া চানাচুর দিয়ে মুড়ি খাওয়ার নাক ডাকো তোমরা? তোমাদের পার্টি ফান্ডে টাকা দিয়ে লাভ কি হলো যদি আমার ছেলেটার খুনিকে খুঁজেই না পাই? হ্যাঁ, এবার মনে হচ্ছে ওতে রাশ টানতে হবে। আগে এরকমটা বলবেন না, আমরা তো ভরপুর চেষ্টা করছি। বলুন, ঝন্টুর নামে কত কেস কিভাবে মিটিয়ে দিলাম এতদিন ধরে, আর ওর মৃত্যু নিয়ে আমরা তৎপর হব না? বলুন তো, আমাদের ছেলেরা কাজ করছে, পুলিশও কাজ করছে। এই ভালো কথা। ওই নতুন যে ইনচার্জ এসেছেন থানায়, তার সঙ্গে একটু কথা বলো। ওকে বোঝাও যে কত বড় কেস এটা। আমি ভাইফোঁটার আগে খুনির সন্ধান চাই। তা না হলে তুমি ভালো করেই জানো প্রবীর, আমি ঠিক কি করতে পারি। না, মাথাটা আর কাজ করছে না প্রবীরের। তিনি বেশ ঘেঁটে রয়েছেন পুরো ব্যাপারটা নিয়ে। বাড়ির পথে ফিরতে ফিরতে বেশ টেনশন নিয়ে পথ চলতে হচ্ছে। সেক্রেটারি তরুণ মণ্ডলের সাথে কথা বলেও খুব একটা সুবিধা হলো না। লোকটা একেবারে বেকার, আহাম্মক, কোনো কাজেরই না। শুধু দুটো বন্ধুগণ আর তিনটে আমরা আপনার পাশে আছি বললেই কাজ হলো না। আজ অবধি এই গ্রামে কখনোই এরকম কিছু একটা ঘটেনি বলে ওরা কেউ প্রস্তুত ছিল না। তবে আজ এই চরম সময়ে বেশ ফেটে চৌচির অবস্থাই হয়েছে বটে। পার্টি অফিসে এখন অপেক্ষা করছে অমূল্য। আগের দিন ওর সঙ্গে দু কথা কাটাকাটি হলেও ছেলেটার উপর আস্থা আছে তার। এই গ্রামে ওর মতো বুদ্ধিমান আর কোনো পার্টি মেম্বারও তো নেই। বাকিগুলো সব লোহার বালা পরে মাস্তানি হয়েছে, এর বেশি কিছু নয়। দুটো গরম চায়ের পেয়ালা দুদিকে রেখে একটা এবার চুমুক দিল অমূল্য। উল্টো দিকের চাটা তুলে নিলেন প্রবীর। তাহলে অমূল্য, কাজটা ঠিক করে করতে পারবে তো বাপ? সে পারবো, কিন্তু আপনাদের এইসব ফালতু রিকোয়েস্ট রাখতে গিয়ে আমার প্রাণটা আবার না চলে যায়। দশ পাগল, তোমায় মারবে কেন? আরে ওগুলো তো সব এখানকার ওল্ড মঙ্ক, তুমি তো নিউ। তার মানে আপনি রাতে বেরোলে ভোরে আপনারও লাশ পড়তে পারে বলছেন? এই খালি ফালতু কথা। আমার লাশ কেন পড়বে শুনি? প্রথমজন ঝন্টু, একটা চরিত্রবান পুরুষ, সবাই জানে। তারপর খবর পেলাম এই বিনোদ নাকি চমৎকার পুরুষ মানুষ। কে জানে আপনিও ওদের লোক কিনা। ছি 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 ছি, তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। না না, ভুল কিছু হয়নি। আমি দেখছি ব্যাপারটা। পুলিশ যদিও তদন্ত করছে, প্লাস আমি নিজেও দেখব কি করা যায়। এই গায়ের বেশিরভাগ ভালো কাজ তো পুলিশের আগে আমিই করেছি নাকি? কিন্তু তাই বলে ভেবো না আবার পুলিশের চাকরির পরীক্ষা দেবে। বেশ পাগল নাকি? সাধারণ মানুষ হয়ে যেভাবে সরকারের তাবেদারি করেছি, পুলিশ হলে তো পুরো চাকর হয়ে যাব। তার থেকে একটু স্বাধীনতা নভেম্বরের শীতেও ভালো লাগে বলে হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে গেল অমূল্য। প্রবীর ফ্যাল ফ্যাল করে তার বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। তারপর ক্ষুণ্ণ হয়ে বললেন, একেবারে মুখে ট্যাক্স নেই, যা ইচ্ছে তাই বলে যায়। হ্যাঁ রামজাদা। কালো আধার নেমেছে গায়ের আকাশ জুড়ে। আজকে সবাই খুব সাবধান, কারণ আজ ভূত চতুর্দশী। 14 শাক খেয়ে 14 প্রদীপ জ্বালিয়ে মোটামুটি কেউই খুব একটা বেরোয়নি রাস্তায়। সবাই বলে দূরে শ্মশানকালীর মন্দিরে নাকি আজ আর কাল যজ্ঞে বসেন অনেক তান্ত্রিকরা। তারা নাকি নানান ভূত প্রেত এবং দেবীর সাধনা করে থাকেন। রতনার টুবাই দুজনকে ফোন করে ডেকে নিয়েছে অমূল্য। ভূত চতুর্দশীর রাতে তারা বাড়ির বাইরে বেরোতে স্বভাবতই নারাজ, কিন্তু তবুও বেশ কয়েকটা গালাগাল দেওয়ার পর ওরা বেরিয়েছে। ভবার চায়ের দোকানে ওদের ডেকে কাজ বুঝিয়ে দিল অমূল্য। টুবাই ভয়ে ভয়ে বলল, না দাদা, আজ রাতে বাড়ির বাইরে একেবারে থাকা চলবে না। এমনিতে এই অবস্থা গায়ের, তার উপর আজকের রাতটা ভালো না। রতন ওর সুরে সুর মিলিয়ে বলল, ভোর থেকে বললে রাজি আছি, কিন্তু রাতে বাড়ির বাইরে থাকতে চাইলে মা বাড়ি থেকে বের করে দেবে। অমূল্য বুঝলো এভাবে বললে হবে না।
দেখ, এভাবে পর পর গায়ের লোকেরা মারা গেলে কত চাপ বাড়বে বলতো। আমাকেই দেখ না, আজকে তো কত জায়গায় ঘোরাঘুরি করছে, কই আমার তো কিছু হয়েছে? হয়নি তো। আরে কোনো ভয় পাস না, আজকে রাতটা একটু আমার সঙ্গে জঙ্গলে থাক, এর ফল ভালো পাবি। ওদের চোখ জোড়া একটু জ্বলে উঠলেও তার আঁচ বেশি বাড়ল না। আবার দুজনে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাতে বাড়ির বাইরে থাকবে না বলে। শেষমেশ এই স্থির হলো ভোরের আলো ফুটলেই ওরা চলে আসবে জঙ্গলে। তবে সারা রাত জঙ্গলে একলাই থাকতে হবে অমূল্যকে। টুবাই বলল, অমূল্যদা, আমার মনে হয় না কাজটা ঠিক করছো তুমি। এভাবে জীবন নিয়ে খেলার কোনো মানে হয় না কিন্তু। ঠিকই অমূল্যদা, আর আজ রাতেও যে কেউ খুন করতে আসবে সে তুমি জানো নাকি? অমূল্য হেসে বলল, না রে, একেবারেই জানি না। তবে আমার মন বলছে ওই মন্দিরের আশেপাশেই হয় খুনটা রাতের বেলা। এটা আসলে আমার একটা জেদ। আমি জানতেই হবে কি হচ্ছে আর কেন হচ্ছে। তোরা চিন্তা করিস না, ওসব ভয় টয় তো আমি পাই না, তাই আমার কিস্তি হবে না। বৌদি বেরোতে দেবে বাড়ি থেকে? ওদের ঘুমানোর পর বেরোবো লুকিয়ে, ঠিক আছে? চল ফাট, এবার কাল সকালে দেখা হচ্ছে। এই অমূল্যদা, তোমার কোথায় কি টাকা পয়সা রাখা আছে বৌদি সব জানে? মানে কেন? না, কাল সকালে যদি তুমি মন্দিরের চাতালে পড়ে থাকো তাই বললাম আর কি। তবে রে, যাবি এখান থেকে, সব কটা বিচ্ছু কোথাকার। পাই পাই করে ওরা ছুটে পালিয়ে গেল। 14 বছর বনবাস, 14খানা প্রদীপ, 14 শাকের আয়োজন। ভূত প্রেত দেব দেবী সব সময় আমাদের চেতনে মনে জড়িয়েছিল একসঙ্গে। আমরাই শুধু এদের মাঝে তফাৎ গড়ে তুলেছি বারংবার। ভয় ভীতি মানুষ ভগবানকেও পায়, আবার ভূতকেও পায়। ভক্তিটা আবার দুই ক্ষেত্রেই আসে না। এইসব ভাবতে ভাবতে আস্তে আস্তে বাড়ির পথ ধরল অমূল্য। তখন রাত 1টা বাজে। মেয়ের কপালে একটা চুমু খেয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল অমূল্য। বউয়ের পাশ ছেড়ে উঠতে গিয়ে একবার হাতটা শক্ত করে সে ধরেছিল। আস্তে আস্তে তার হাতের বাঁধন ছাড়িয়ে গুটি গুটি পায়ে উঠে পড়ল। যতটা সম্ভব আওয়াজ না করে দরজা খুলে বেরিয়ে এলো বাড়ির বাইরে। বাড়ির তালাটা দেওয়াই থাকে সব সময়, তালা খুলে বেরিয়ে পড়তে পারলেই চাপ শেষ। না, কেউ জেগে উঠল না। চুপচাপ বাড়ির বাইরে বেরিয়ে গেল অমূল্য। পকেটে রাখা সিগারেটটা ঠোঁটে চালান করে আগুন জ্বালিয়ে নিল। নিশ্ছিদ্র অন্ধকার ভেদ করে একটা জ্বলন্ত সিগারেট এগিয়ে যাচ্ছে, আর তার পিছে পিছে একটা মানুষ। চুপচাপ শান্ত গ্রামটা ঘুমিয়ে আছে ভয়ে ভয়ে। 14 প্রদীপ নিভে গেছে অনেকক্ষণ। বোকা মানুষগুলো ঘরের ভেতর শুয়ে শুয়ে ভাবছে সেগুলো বুঝি এখনো জ্বলছে। জঙ্গলের খুব একটা ভেতরে ঢুকতে হয় না মন্দিরে যেতে গেলে। দীর্ঘদিনের অবহেলায় ফাটল ধরা আগাছা জন্মানো মন্দিরটায় পুজোর সময় কিন্তু ভিড় করে সকলে। তবে এবার ভোগ প্রসাদ বিতরণ হবে না। ওই যা মিছরি নকুলদানা থাকবে তাই দিয়েই তৃপ্তি মেটাতে হবে সকলকে। মিনিট 5 হাঁটার পর ঠিক মন্দির থেকে 20 হাত তফাতে জঙ্গলের ভেতরেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইল অমূল্য। মশা কামড়াচ্ছে। ঘর থেকে যদিও মশার লোশন মেখেই বেরিয়েছে, তবুও এই জঙ্গলি মশাগুলো বোধহয় এসব মানে না খুব একটা। চোর কাঁটার মতন জড়িয়ে ধরছে ওর গায়ের লোমগুলো। প্রায় মিনিট 20 চুপচাপ হাঁটুতে পেটে চোটের উপরে মশার কামড় সহ্য করার পর শেষমেশ অমূল্য ঠিক করল মন্দিরের পেছনের জায়গাটায় গিয়ে বসে থাকবে। পা টিপে টিপে সেদিকে যেতে গিয়েই মনে হলো উল্টো দিকে জঙ্গল থেকে এক জোড়া চোখ তাকে দেখছে। এই জায়গাটায় সাধারণত খুব একটা আলো থাকে না। এই মন্দিরের উপর লাগানো আলোতে যদ্দূর দেখা যায় আর কি। অমূল্য ভয় পেল। ভূতে বিশ্বাস কোনো কালই নেই, তবে তবে ওটা কি?
এবারে যেন সত্যি সত্যি ভয় করতে লাগলো ওর। ধুলো মাখা গাছের পাতায় মৃদু আলোড়ন বোঝা যাচ্ছে। অমূল্যর হাতে আলাদা করে টর্চ নেই। ফোনের আলোটা জ্বালাতেও ভয় করছে, যদি এটা খুনি হয়। শুকনো গলায় একটা ঢোক গিলে নিয়ে শেষমেশ বুকে বল এনে ফোনের টর্চটা জ্বালালো অমূল্য। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, ও তুমি অমূল্য, তুমি রাত্রিবেলা মন্দিরে খুন করো? দেখছেন স্যার, আমি বলেছিলাম আমাদের গ্রামের চেনাশোনা কেউই এসব করে। আজ বেটাকে হাতে নাগালে পেয়েছি। বলে লাঠি বাগিয়ে তেড়ে আসতেই অমূল্য তাপসকে ডজ করে এড়িয়ে গেল। কিন্তু হঠাৎই আড়াল থেকে ওর কলার চেপে ধরলেন অফিসার মল্লিক। কোথায় পালাচ্ছ বাবাধন? দাঁড়াও, তোমায় একটু খাতির যত্ন করি। কেন খুনগুলো করছিলে বলো বাবা? আরে স্যার, আমি কেন খুন করতে যাব? আমি তো খুনির সন্ধানে জঙ্গলে এসেছি। বিশ্বাস না হলে এক্ষুনি প্রবীরবাবুকে ফোন করুন। ওই ঢেমন জমিদার পার্টি ফান্ডের টাকা আটকাবে বলে ধমকি দিয়েছে, তাই তো আমার খাটনি বেড়েছে। বটে, তুমি খুনি ধরবে বলে দাঁড়িয়েছিলে? স্যার, মা কালীর দিব্যি বলছি স্যার, গলার নলি ছুঁয়ে বলছি। আপনি পারলে টুবাই রতনকেও জিজ্ঞেস করতে পারেন, ওদের ভোরবেলা আসবার কথা। ওরা কারা আর কেনই বা আসবে? সব কথা ধীরে সুস্থে ওদের বুঝিয়ে বলল অমূল্য। নিরাশ হয়ে তাপস বলল, ধস, ভাবলাম খুনি পাগড়াও হবে, এবার একটু শান্তির হাওয়া খাবো। শান্তির হাওয়াটাই তো এতদিন খেয়ে এসেছো, তাই তো গায়ে এতগুলো লোক ক্রাইম করেও বহাল তবিয়তে বসেছিল। চাটতে চাটতে এতগুলো ক্রাইমের নোংরাও চেটে ফেলেছো থালা পরিষ্কার করে। অমূল্য বলল, আপনারা মশার কামড় খেয়ে লাফালাফি করছিলেন নাকি? হে নিন, এই লোশনটা মাখুন। আমি একটু মন্দিরের সামনে যাই। 2টো বাজলো, এখনো তো কিছুই হলো না। ওদেরকে লোশন দিয়ে ধীর পায়ে মন্দিরের কাছাকাছি এগিয়ে এলো অমূল্য। পকেটে আর একটাই সিগারেট বেঁচে আছে। মা কালীর মূর্তির সামনে গিয়ে একবার চটিখানা খুলে প্রণাম করল মাকে। চোখ বুজে ভক্তি ভরে প্রণাম সারতেই চমকে গেল সে। চোখের পলক খুলতেই তার সামনের দৃশ্য বদলে গেছে। একটা মিহি গুনগুন ভেসে আসছে মন্দিরের চাতাল থেকে। এই মেয়েটাকে সে চেনে। কলেজ পড়ুয়া, মিষ্টি, শ্যামলা, অনেকটা দেবীর মতো দেখতে একে। এর নাম মঞ্জু। ঠিক বাপের মতো শ্যামা সঙ্গীত গুনগুন করছে আর এক মনে আলপনা দিয়ে যাচ্ছে। মঞ্জুকে দেবীর মতন লাগে। হ্যাঁ, এইবার সে বুঝেছে কেন ওকে দেবীর মতন লাগে। ওর পায়ের আলতাখানা খুবই সুন্দর করে দেওয়া। নিজে দিয়েছে কি? মঞ্জু কিন্তু অন্যদিকে খেয়াল করে না। সে এক মনে আলপনা দিয়ে যাচ্ছে মন্দিরে। হঠাৎ এক মুহূর্তে যেন পাল্টে গেছে চারিদিক। আলোর রোশনাইয়ে ভরে উঠেছে চারিদিক। কে বলবে এই গ্রামটাই একটু আগে মৃত্যু ভয়ে কুঁকড়ে ছিল? এই মঞ্জু, মঞ্জু, মঞ্জু রে, এই মঞ্জু। মিষ্টি করে আলতো স্বরে তাকে ডাকলো অমূল্য। গলায় যেন এই বেলা মধু ঝরছে তার। মঞ্জু ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। এত রাতে কি করছো অমূল্যতা? তুই এত রাতে কি করছিস? কাল তো মায়ের পুজো, মাকে সাজাতে হবে যে। তাই বলে এত রাতে তোর ভয় করে না? ভয় কেন গো? এই গায়ে আমার ক্ষতি কে করবে? কে করবে? যে কেউ করতে পারে। কার কখন মনে কি এসে যায় কেই বা বলতে পারে বল? মঞ্জুর মুখের পরিবর্তন হয়। তার ভ্রু দুটো বর্ধিত হয়ে কপাল ছুঁতে চায়। মঞ্জু, এই মঞ্জু, তোর কোনো নাম আছে? কি কি বলছো এসব তুমি অমূল্যদা? দাঁড়া তো এক সেকেন্ড। বলে দৌড়ে জঙ্গলের দিকে ছুটে গেল সে। উকি মেরে দেখল দূর দূরান্তে কোথাও পুলিশদের দেখা নেই।
সালা মালগুলো সুযোগ পেলেই কাট মারে। পুলিশ প্রশাসনকে আরো কয়েকটা খিস্তি মেরে পুনরায় ফিরে আসে সে মন্দিরের সামনে। উদ্ধত যৌবন যেন মঞ্জুকে কেন্দ্র করে বাড়িয়ে তুলছে নিজের আধিপত্য। টকবগে ঘোড়ার মতো লাভ দিয়ে উঠছে অমূল্যর প্রথম রিপু। বিবাহিত তকমাটাকে সাইডে ফেলে কি উদ্দেশ্যে আজ এত রাতে জীবনের ঝুঁকি নিয়ে সে এসেছিল জঙ্গলে, সেসব ভুলে গিয়ে মঞ্জুর জেল্লা ছড়ানো মখমলে রেশমের মতো শরীরখানা ভোগের তেষ্টায় হন্যে হয়ে গেছে অমূল্য। পার্টির এজেন্ডা ফালতু বুড়ো সম্পাদক, রেপিস্ট ব্যাটার এক্স জমিদার বাপ আর টিপিক্যাল গেঁয়ো কুসংস্কারকে ধুলোয় মিশিয়ে তার সম্মুখে থাকা মঞ্জু যেন বড় হয়ে উঠল আরো। এক লাফে মন্দিরের চাতালে উঠে হিড় হিড় করে টানতে লাগলো মঞ্জুকে। ছাড়ো ছাড়ো দাদা, আমায় ছাড়ো, তুমি ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। অমূল্যর শক্তি নেহাত মস্তিষ্ক হলেও একটা নেহাত যুবতী মেয়েকে টেনে বের করতে তার শক্তির অভাব হয় না। ধপাস করে খালি মাটির উপর পড়ল মঞ্জু। হিংস্র বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছে অমূল্য। তার হাত ধরে টেনে মন্দিরের উল্টো দিকে নিয়ে গেল। মাটিতে তখনও ছ্যাঁচড়াচ্ছে মঞ্জুর কাপড়ের প্রতিটি অংশ। অমূল্যর শরীরে বাঘের শক্তি। মুহূর্তে তীক্ষ্ণ নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল মঞ্জুর কাপড়খানা। দাঁত বসালো ওর ঘাড়ে, গলায়। কে শোনে কার কথা? মঞ্জুর মুখে হাত রেখে তাকে এক প্রকার বধির করে ফেলল সে। আঁচড় কাটছে আরেক হাতে তার সারা শরীরে। হঠাৎ সে খেয়াল করল একটা কিছুর পরিবর্তন হচ্ছে। কিসের পরিবর্তন? উষ্ণতা। উষ্ণতা ক্রমশ বাড়ছে মঞ্জুর শরীরে। মিলনের সময় উষ্ণতা বাড়ে বটে, তবে জ্বর চলে আসে কি? এক সময় যেন তীব্র ছ্যাঁকা লাগলো অমূল্যর দেহে। মঞ্জুর শরীর স্পর্শ করা যাচ্ছে না যে। ধীরে ধীরে মঞ্জুকে ছেড়ে দাঁড়িয়ে পড়ল সে। প্যান্টটা তুলে নেওয়ার কথা মাথায় রইল না। মঞ্জুর সারা শরীর এই হালকা আলোয় কেমন কালচে বর্ণ ধারণ করেছে, একেবারে পিচ কালো, ঠিক ওই মায়ের মূর্তির মতো। মঞ্জু, 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 এটা কি, এটা কি, এটা কি হচ্ছে আমার সাথে? ভুল দেখছে কিনা ভেবে দুবার চোখ কচলে নিল অমূল্য। মঞ্জুর আলতা পরা পা জোড়া এবার রক্তাভ বর্ণ ধারণ করেছে। বুঝে রাখা চোখটা খুলতেই ভয়ে মাটিতে পড়ে গেল অমূল্য। ক্রোধ, ভীষণ ক্রোধ। ক্রোধের তাপে ফুঁসতে থাকা ওই চোখ জোড়া যেন ভস্য করে দিল অমূল্যর মতো সুযোগ সন্ধানী মিথ্যুককে। ধীর পায়ে এগিয়ে আসতে থাকলো মঞ্জুর দেহটা ওর দিকে। অমূল্য হাত জড়ো করে ক্ষমা ভিক্ষা করল। মা, 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 আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা, মা। কিন্তু না, মঞ্জু রাজি হলো না। মঞ্জুর ভেতরে যিনি এখন আছেন তিনি হয়তো এই মুহূর্তে একটা জিনিসই অমূল্যকে দিতে অপারগ, আর তা হলো ক্ষমা। ঘন বাতাসের মধ্যে থেকে হঠাৎ করেই তার হাতে উঠে এলো খড়গ। নীল ডাউন হয়ে বসে থাকা অমূল্যর গলা বরাবর এলো এক প্রকাণ্ড ঘা। ফিনকি দিয়ে তার রক্ত ছিটকে এলো মঞ্জুর মুখে। এখন বুঝি খানিক শান্ত হলো সে। অমূল্যর দেহটা ছটপট করতে করতে নিথর হয়ে গেল এবার। না, মুন্ডুটা পুরোপুরি ধর থেকে আলাদা হয়নি। ধীরে ধীরে নুড়ি পাথরের উপর দিয়ে ওর পা ধরে মন্দিরের দিকে টেনে নিয়ে গেল মঞ্জু। লাল জবার মালা গাঁথতে ব্যস্ত বুড়ো পুরোহিত। মন্দিরের উঠোনে মধ্যমণি হয়ে শায়িত আছে
অমূল্যর দেহ। অফিসার মল্লিক তার পাশে এসে বসলেন, মায়ের দিকে তাকিয়ে বললেন, এগুলো কি তবে মায়ের কীর্তি ঠাকুর মশাই? যাক, বুঝেছেন এতক্ষণে। বুঝতে দেরি হয়ে গেল শুধু। গত রাতে আমি আর আমার এসআই দুজনেই এই উল্টো দিকের জঙ্গলে ছিলাম। অমূল্যর সঙ্গে আমাদের দেখাও হয়েছিল। ও মশার ওষুধ দিয়ে মাখতে বলল, আমরা সেটাই মাখছিলাম। হঠাৎ করে সেই ওষুধ মাখতে মাখতে চোখে কেমন ঘুম এসে গেল দুজনেরই। আজ সকালে দুজনেই ঘুম থেকে উঠেছি নিজের নিজের বিছানায়। এই ঘটনার কোনো অর্থ না আমি বুঝতে পারছি, না বুঝতে পারছি তাপস। আপনি কি এই অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেন? মা টেনে নিয়ে গেছিল তোমাদের বাচ্চা। তোমরা না গেলে মা তার শিকারকে কেড়ে নিতেন এমন করে। কেন শিকার? কিসের জন্য শিকার? মা তো বলি চান না। আর ঝন্টু বিনোদ না হয় ক্রিমিনাল ছিল, অমূল্য তো সাধারণ ভালো মানুষ। ভালো মন্দের হিসেব তার উপরে ছেড়ে দাও বাছা। তুমি আমি সকলেই যে নশ্বর হে। আইন কানুন সবই যখন বিচার দিতে অক্ষম, তখন মেয়ের বিচারে মাই তো নেমে আসে গো। আপনার মেয়ে মঞ্জু কোথায়? সে কি ঘরে? মঞ্জুর শরীর খারাপ, কাল থেকে শুয়ে আছে। আজকে আমি ফুল তুলে এসেছি পুজো দিতে। আজ রাতেই তো মায়ের পুজো। আচ্ছা, মঞ্জু আলতা পড়তে ভালোবাসে তাই না? মন্দিরের পেছন দিকে টাটকা আলতার ছাপ দেখলাম, ঠিক ওর পায়ের গড়নের। গতকাল আপনার মেয়েকে জিজ্ঞাসাবাদের সময় দেখেছি। পুরোহিত কোনো উত্তর দিলেন না, কেবলই একটা অর্থপূর্ণ হাসি হাসলেন মুখ টিপে। সেই হাসির কোনো শব্দ হলো না বটে, তবে সেই হাসি যে কোনো কিছুর স্বীকারোক্তি তা বুঝতে বিশেষ অসুবিধা হলো না অফিসার মল্লিকের। জবার মালা গাঁথতে গাঁথতে আবারও তিনি গুনগুন করতে আরম্ভ করলেন, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। শুনছিলেন মেয়ের বিচারে মা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অভিক। অমূল্যর চরিত্রে দীপম ঘোষ, প্রবীরের চরিত্রে পার্থ অরণ্যদেব, সন্তোষের চরিত্রে দিব্যেন্দু দাস, বাজি বিক্রেতা পুরোহিত এবং টুবাইয়ের চরিত্রে আমি অভিক, মঞ্জু তনুশ্রী, কমলার ভূমিকায় বর্ণালী, ইন্সপেক্টর মল্লিকের ভূমিকায় সৌরভ সাহা, তাপসের ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী এবং রতনের ভূমিকায় রাহুল। এই ছিল আমাদের আজকের নিবেদন। আশা করি আমাদের আজকের কাজ আপনাদের ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। খুব শীঘ্রই আসছে আরেকটি নতুন ভালো মানের গল্প আপনাদের জন্য। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।